প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সকলে ভালোই আছো। লকডাউন পিরিয়ডে আমার এই ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল, তোমরা অনেকেই ফলো করেছিলে। তারপর দু একবার চেষ্টা করেও পারিনি ব্যস্ততার কারণে। তো অনেক দিন পর ভাবলাম যে আবার 11-12 পোর্শন এবং প্রয়োজন যদি হয় 9-10, তোমরা কমেন্ট করবে আমাকে অবশ্যই যে যেগুলো লাগবে, যে বিষয়গুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে সেগুলোকে ক্লিয়ার করার। তো যেহেতু অনেক দিন ভিডিও হয়নি, আমার চ্যানেলে তোমরা হয়তো দেখেছো যে চ্যাপ্টার ওয়াইজ 11-এর প্রায় 60-70%, 12-এরও তাই, একদম প্লেলিস্ট অনুযায়ী সাজানো আছে চ্যাপ্টার ওয়াইজ। তো প্রয়োজনে এগুলো ফলো করবে। এর পরেও আমার মনে হয়েছে যে কিছু কিছু বিষয় খুব ছোট, কিন্তু আমরা অঙ্ক কষতে গিয়ে বা থিওরিটিক্যাল কোনো সমস্যায় পড়লে সে কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না আমাদের। তো সেই ধরনের কিছু ভিডিও নিয়ে আসবে এবার। আর যে চ্যাপ্টারগুলো বাকি রয়ে গেছে 11-12-এর, ওই চ্যাপ্টারেরও ভিডিও আমি আপলোড করব ধীরে ধীরে। তো যাই হোক, অনেকদিন পর শুরু করলাম। তোমরা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পাবে, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে কিছু বোঝা যায় বা ভালো লাগে, তাহলে অবশ্যই ফলো করবে। আমার চ্যানেলের নাম ফিজিক্স ই ক্লাস চন্দন স্যার। চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম। এছাড়াও ইউটিউবে আমার এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করলেও পাবে। প্লেলিস্ট অনুযায়ী যাবে, যে চ্যাপ্টারে ভিডিও প্রয়োজন সেটি দেখবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যাই হোক, অনেকদিন পর আমি শুরু করব 11-এর, যেটা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এবং ত্রুটি গণনা, এই বিষয়ে আলোচনা করছি। কিছু কিছু বিষয় আমার মনে হয় যে খুব ছোট, ক্লিয়ার কনসেপ্ট প্রয়োজন, সেই বিষয়গুলি আমি একবার তুলে ধরব। প্রথমত বলি, এই চ্যাপ্টারটি মূলত রাশির একক, মানে এসআই, সিজিএস, কিছু কিছু রাশির এফপিএস এককও প্রয়োজন হয়, এবং মাত্রা। এগুলো তো যে কোনো একটা টেক্সট বই ফলো করলে বা যদি তুমি নেট থেকেও ডাউনলোড করো, তাহলে বেশ কিছু কোয়ান্টিটি বা রাশির তুমি একক মাত্রার ছক পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এটা মুখস্থ করে কখনোই মনে রাখা সম্ভব না। স্টেপ বাই স্টেপ ওদের রিলেশন অনুযায়ী যদি আমরা হিসাব করতে থাকি, তবেই কিন্তু আমরা ক্লিয়ার কনসেপ্ট করতে পারবো, তবেই আমরা মনে রাখতে পারবো। তো এইভাবে এটাকে মনে রাখো। আমি তবুও দু একটা এক্সাম্পল দেখাবো। আর কি, যেটা ত্রুটি গণনা, 3টে পার্ট আছে এই চ্যাপ্টার। একটা একক মাত্রা মনে রাখা, সমমাত্রিক নীতি এবং মাত্রা বিশ্লেষণ, যেটাকে আমরা প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশন এবং ডাইমেনশনাল অ্যানালিসিস, এইগুলোর উপর ভিত্তি করে বইতে দেখবে কিছু এক্সাম্পল করে দেওয়া আছে। ইউনিট ট্রান্সফার বা 2 or 3 ডিফারেন্ট কোয়ান্টিটির মধ্যে রিলেশন তৈরি করা, মানে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, যেটা, এগুলো বই দেখলে মোটামুটি মনে এসে যাবে। ত্রুটি গণনাতে আমরা যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, গুণের নিয়ম, ভাগের নিয়ম সবই দেখেছি। তো একটা কথা মনে রাখতে হয় যে ত্রুটি সবসময় যোগ হয়। এই নিয়ম করে বেশ কিছু উদাহরণ আছে, এগুলোও তোমরা দেখবে। তো এগুলো খুব একটা সমস্যাজনক নয়। আমি কয়েকটা পার্ট শুরু তুলে ধরবো। 1 নম্বরে আসবো, যখন ত্রুটি গণনা রোধের সমান্তরাল সমবায়ের দেয়, তখন আমাদের একটু সমস্যা। সেই ধরনের অঙ্ক হলে কিভাবে করবে, একটা অঙ্ক দিয়ে বলছি। যেমন ধরো, তোমাকে অঙ্ক দিয়ে দিচ্ছে
যে একটা রোধ যার ভ্যালু 4 প্লাস মাইনাস 0.8 এত ওহম, আর একটা রোধ 4 প্লাস মাইনাস 0.4 ওহম। এই দুটো রোধ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে সমান্তরাল সমবায়ে এদের তুল্য রোধের ক্যালকুলেশনটা দেখাতে হবে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের এরর সহ ক্যালকুলেশন দেখাতে হবে। তো আমরা জানি যদি এইভাবে লেখা থাকে এটাকে বোঝায় এরর আর এটাকে বোঝায় অরিজিনাল ভ্যালু। তাহলে আমরা এটা লিখতেই পারি যে R1 ইজ ইকাল টু 4 আর ডেল্টা R1 ইজ ইকাল টু 0.8 ওহম। একইভাবে R2 ইজ ইকাল টু 4 ওহম, ডেল্টা R2 ইজ ইকাল টু 0.4 ওহম। 1/R ইজ ইকাল টু 1/R1 প্লাস 1/R2 সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ক্যালকুলেশন করতে দিয়েছে এরর সহ। তাহলে সমান্তরাল সমবায়ের এই ফর্মুলা থেকে প্রথম যে কাজটি হবে আর এর ভ্যালুটা বের করে ফেলা। তাহলে আর এর ভ্যালু আমরা জানি কত বেরোবে, যেহেতু দুটোই 4 আছে, তো আমরা যদি এই ফর্মুলাতে বসিয়ে দিই আর এর ভ্যালু আসবে 2 ওহম। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু এরর ক্যালকুলেশন কি করে হবে? আমরা জানি যে এই আর এর এরর হচ্ছে ডেল্টা আর, তাহলে আমাদেরকে আগে ডেল্টা আর বের করতে হবে। তো ডেল্টা আর বের করার জন্য কি করব আমরা? ডেল্টা আর অনেকটা ডিআর এর ইকুইভ্যালেন্ট। ডেল্টা আর মিনস আর এর একটা স্মল অ্যামাউন্ট, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, মানে রোধের খুব ক্ষুদ্র পরিবর্তন, যেটাই আমরা ত্রুটি হিসাবে ধরছি তাকে বলছি ডেল্টা। আবার এই ডেল্টাটা আবার তুল্য রোধ যদি হিসাব করি, সেটা ডেরিভেটিভে যদি চলে যাই, তাহলে এটাই আবার ডিআর। তাহলে আমরা অ্যাকচুয়ালি এটাকে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কি হয়? ডেরিভেটিভ করলে হয় 1/r এর ডেরিভেটিভ হয় -1/r²। তাহলে -1/r² ইন্টু ডেল্টা আর। অ্যাকচুয়ালি ইন্টু ডেল্টা আর বলাটা ভুল, যেহেতু আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই ডেল্টা আরটা লিখছি, এটা অ্যাকচুয়ালি ডিআর লেখা উচিত ছিল। তো এখানে নেগেটিভ এসছে, আমরা এরর বলে এটাকে প্লাসে নেব। আর ওই দিকেও একইভাবে ডেল্টা R1/R1² প্লাস ডেল্টা R2/R2² লিখব। তাহলে আমাদের টার্গেট সবসময় ডেল্টা আরটা বের করা, কারণ আমরা আর বের করে ফেলেছি। আমাদের প্রয়োজন কোনটা? আমাদের প্রয়োজন হচ্ছে আর প্লাস মাইনাস ডেল্টা আর। এইটি কত? এইটি আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এখন ডেল্টা আরটা বের করতে চাই, তাহলে ডেল্টা R/R² ইজ ইকাল টু, এবার এইটার ভ্যালু কি করে পাচ্ছি? ডেল্টা R1 এর ভ্যালু হচ্ছে 0.8 মাইনাস বাই R1² মিনস 4 আর এটা হবে 0.4 বাই এটা হবে 4 তাহলে এখান থেকে ডেল্টা আর পেয়ে গেলাম কত? 8², আর মিনস 2, তাহলে 2 0.8 বাই 16 প্লাস 0.4 বাই 16। এবার এইটা কত আসছে? আমি 8×4 12, তাহলে 1.2 বাই 16 ইন্টু 4, তাহলে এখান থেকে কত আসবে? 0.3। তাহলে ডেল্টার যদি 0.3 আসে, তাহলে অ্যান্সার কত এলো? অ্যান্সার এলো 2 প্লাস মাইনাস 0.3 এই ওহম। তাহলে এটা আমার এরর এলো 0.3 আর ভ্যালুটা কত? 2। তাহলে 2 প্লাস মাইনাস 0.3। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে একটা এররের একটা হিসাব দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের এরর ক্যালকুলেশন। এইভাবে এরর ক্যালকুলেশন ডিফারেন্ট টাইপ আছে, যে কোনো বইতে যে কটা টাইপ আছে এবং এক্সারসাইজের যে এমসিকিউ তার সঙ্গে যে এমনি প্রবলেম দেওয়া আছে, এগুলো কিন্তু সলভ করবে যে বই ফলো করছে। যদি মনে হয় যে ওখান থেকে কিছু আটকে আছে, আমাকে কমেন্ট করে দাও, মানে আমার কমেন্ট বক্সে দিয়ে দাও, বা আমার দেখবে এই যে চ্যানেলের যে ফেসবুক পেজ আছে ওখানেও দিয়ে দিতে পারো। যেখানে খুশি দিলে আমি দেখে আমি কিন্তু সলভ করে দিয়ে আবার পাঠিয়ে দিতে পারবো। তো এইটা একটা স্যাম্পল দিলাম। এরপর আমরা জানি এই চ্যাপ্টারে আর একটি ইম্পর্টেন্ট জায়গা, যেটাকে আমরা বলি অর্ডার অফ ম্যাগনিটিউড বা মানের ক্রম। এটাও কিন্তু খুব একটা সিম্পল ব্যাপার।
আমরা আমাদের রিয়েল লাইফে এটা খুব ফলো করি। যেমন দেখবে, আমরা যদি কখনো ফ্লিপকার্ট বা আমাজন বা কোনো অনলাইন কোনো সিস্টেম থেকে আমরা কোনো কিছু কিনি, তো সেখানে যে রেটটা ফেলানো থাকে সেটা দেখবে লেখা থাকবে 99 টাকা বা 499 টাকা, বা অনেক সময় পয়সাতে লিখলে হবে 199.99 টাকা। এই যে একটা 0.99 বা একটা 99 দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি এটার মানেটা কিন্তু কাছাকাছি ইন্টিজার ভ্যালুতে নিলে আমরা কিন্তু প্রায় 200 টাকা, 150 টাকা, 500 টাকা এরকমই এসে যায়, বা 450 টাকা এরকমই এসে যায়। তো এটা একটা ওদের ব্যবসায়িক দিক থেকে একটা ডিজিট কন্ট্রোল করার একটা উপায়, আমরা সেই বিতর্কে যাব না। তো আমরা যেটা বলতে যাচ্ছি যে 199কে আমরা 200 বলছি, এই যে কাছাকাছি একটা ইন্টিজার ফরম্যাটে নিয়ে যাচ্ছি, এটাকেই বলছি অর্ডার অফ ম্যাগনিটিউড। তো এইটি কিভাবে করব, যে কোনো একটা ভ্যালু দিলে সেইটি আমরা দেখছি। যেমন ধরো আমাদের আর্থ থেকে মুনের ডিস্টেন্স, তাহলে এখানে লিখছি অর্ডার অফ ম্যাগনিটিউড বা মানের ক্রম। এখানে আমরা লিখবো ডিস্টেন্স, মানে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, ডিস্টেন্স অফ মুন ফ্রম আর্থ। এটা কত? 3474000 মিটার, এত মিটার। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা খুব সম্ভব, আচ্ছা সরি ভুল বললাম, এটা হচ্ছে ডায়ামিটার অফ দি মুন, ডায়ামিটার অফ দি মুন, ডিস্টেন্স না। এত মিটার। তো এইদিকে যদি আমরা মিটারে রেখেই আমরা এবার যদি অর্ডার অফ ম্যাগনিটিউড মানে মানের ক্রমে লিখি, তাহলে কি সবসময় এত বড় সংখ্যা তো মনে রাখা সম্ভব না। তো আমরা ধরো এইরকম জায়গাতে পয়েন্টটা লিখবো, তাহলে 3.47400 ইন্টু, তাহলে আমরা লিখতেই পারি 10⁶ মিটার। এই যে আমরা 3.4 মানে 3 এর পর পয়েন্টটা বসাচ্ছি কেন না, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে যখন কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা ভ্যালুকে আমি যখন মানের ক্রমে এক্সপ্রেস করব বা প্রকাশ করব মানের ক্রমে, তখন সেই ভ্যালুটাকে এমন জায়গায় পয়েন্টটাকে লিখতে হবে যাতে করে ভ্যালুটার মানে দাঁড়াবে 0.5 থেকে 5-এর মধ্যে। যেমন আমি যদি দশমিকটাকে এখানে রাখতাম তাহলে আমার 34 বোঝাতো, 34 পয়েন্ট সামথিং, তার মানে কি ভ্যালুটা 34 থেকে 35-এর মধ্যে। এটা কিন্তু নিয়ম নয়। নিয়মটা হচ্ছে পয়েন্টটাকে এমন জায়গায় বসাতে হবে যাতে ভ্যালুটার মানে শুধুমাত্র এই 10⁻⁴ বাদ দিলে এই ভ্যালুটা দাঁড়াবে 0.5 থেকে 5-এর মধ্যে। যেমন দেখো এখানে 3.47 মানে কি 5-এর কম, আবার 0.5-এর থেকে বেশি মানে 0.5-এর থেকে বেশি। তাহলে এইরকম আমাকে পয়েন্টটা বসাতে হবে, তবেই আমি এটা লিখতে পারবো। তো এখানে অর্ডার এবার দুভাবে লেখা হয়। অনেক সময় এমসিকিউতে অপশানে দেওয়া থাকবে 10⁻³ দিয়ে, মানে 10⁻³ 10⁻⁴ 10⁻⁵ 10⁻6 এরকম অপশান থাকবে। তো তখন আমাদের অ্যান্সার কত হলো? 10⁻6। আবার অনেক সময় অপশানে থাকবে 3, 4, 5, 6, মানে 10⁻এর শুধুমাত্র পাওয়ারটা লেখা থাকে, তো সেক্ষেত্রে আমরা 6 দেবো। যখন যেমন অপশানে থাকবে, দুরকমই থাকে। তো এইটি আমরা একটু দেখে নেব। আরও একটা ভ্যালু আছে, যেমন ধরো বলছে যে আমাকে যদি বলে দেয় যে 3 মিটার যেতে আলোর টাইম লাগবে, মানে টাইম অফ লাইট টু ট্রাভেল 3 মিটার, 3 মিটার যেতে কত সময় লাগে, একটা ভ্যালু দেওয়া আছে 0.00000010 সেকেন্ড। তো এখানে আমি পয়েন্টটা কোথায় বসাবো? এখানে যদি আমি পয়েন্টটা বসাই শেষে একবারে, তাহলে কিন্তু আমার ভ্যালু দাঁড়াবে 10, যেটা 5-এর থেকে বেশি, ওটা নিয়ম নয়। তাহলে আমরা যদি 1-এর পর যদি পয়েন্টটাকে রাখি তাহলে আমাদের ভ্যালুটা মিলবে। কীরকম? 1-এর পর যদি আমি এটা রাখি তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইন্টু 10⁻⁻8 সেকেন্ড। তাহলে তখন আমাদের অর্ডারটা কত দাঁড়ালো? তাহলে হয় অপশানে পাবে এইটা, এখানে অপশানে পাবে এইটা, 10⁻⁷, -8, -9, -10 এরকম অপশান থাকতে পারে, অথবা -5, -6, -7, -8 এরকম অপশান থাকতে পারে, অথবা অপশানে শুধু
3 4 5 6 7 8 এরকম, মানে মাইনাস দিয়ে 10⁻⁴ দিয়ে শুধু পাওয়ারটা লেখা থাকতে পারে অথবা এটা, তাহলে এইটা হচ্ছে মানের কম। তার মানে আমরা সংখ্যাটাকে যেমনই দেওয়া থাকবে, একটা প্লাস দিয়ে দেখালাম একটা মাইনাস দিয়ে দেখালাম, যেমনই থাকুক না কেন আমরা ভ্যালুটা লিখবো কততে, 0.5 থেকে 5 এর মধ্যে। ঠিক আছে, এইটা হলো আমাদের সেকেন্ড পার্ট। এরপর আসছি অ্যাকুরেসি আর প্রিসিশন। আমি বারবার বলছি এটা আমাদের কিন্তু পরীক্ষাতেও সেরকম আসে না, আমরা দেখতেও পাই না, তবুও বইতে আছে বলে বলছি। অ্যাকুরেসি কথাটার মানে কি, মানে কতটা বেশি অ্যাকুরেট ভ্যালুর সঙ্গে। যেমন আমি যদি উদাহরণ দিই যে আর্থের সারফেসে যদি আমরা সি লেভেল ধরি, মানে সমুদ্র পৃষ্ঠ ধরি, তাহলে সেক্ষেত্রে জি এর ভ্যালু হয় 9.806 মিটার/সেকেন্ড স্কয়ার। এই যে 9.806 এই যে ভ্যালুটা, এটা কিন্তু অরিজিনালি মানে 9 যেটাকে আমরা 81 ধরি। তো এখন যদি আমরা প্র্যাকটিক্যালে এই ভ্যালুটা বের করতে যাই, যেটা তোমাদের হয়তো প্র্যাকটিক্যাল আছে, অনেকে বেরও করেছে, ওই সিম্পল পেন্ডুলাম দিয়ে, মানে সরল দোলক দুলিয়ে দুলিয়ে আমরা তার টাইম পিরিয়ড ক্যালকুলেট করে ওখান থেকে জি এর ভ্যালু ক্যালকুলেট করি। যদি আমরা জি এর ভ্যালুটা হিসাব করি তাহলে দেখা যায় যে ওটা ওর কাছাকাছি থাকে না, হয় 9.7576 এর আশেপাশে চলে আসে, আবার অনেক সময় বেড়ে গিয়ে 9.8485 9.90 অব্দি চলে যায়। তা আমার প্রশ্ন হচ্ছে যে এটা অনেক কারণে হতে পারে, সে তো এররের ভাগগুলো আমরা পড়েছি, মানে ব্যক্তিগত ত্রুটি থেকে যান্ত্রিক ত্রুটি থেকে বিভিন্ন কারণেই হতে পারে, আমি ওই বিতর্কেও যাচ্ছি না। আমি বলছি যদি কোনো একটা যন্ত্রের সাহায্যে কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন ছাত্র সে হয়তো ভ্যালুটা বের করেই ফেললো 9.8 এর কাছাকাছি বা 9.806 এরই কাছাকাছি, তখন আমরা বলবো কিন্তু মোর অ্যাকুরেট। সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে পুরোনো দিনের যন্ত্র হয়তো ছাত্রটি ভালোভাবেই জানে প্র্যাকটিক্যাল করতে, তো সেই যন্ত্রের ত্রুটির কারণে হয়তো ভ্যালুটা এসছে 9.86। তো 9.86 কিন্তু ওই ছেলেটি যতবার মেপেছে ততবারই 9.86 বা তার আশেপাশেই এসছে, কিন্তু সেটা 9.81 বা 9.8 এর কাছাকাছি আসছে না। তখন কিন্তু আমরা বলবো সেটাকে প্রিসিশন, অর্থাৎ এটাকে বাংলায় বলে সঠিকতা এবং যথার্থতা। যদি আমরা দেখি যে কোনো একটা আননোন কোয়ান্টিটি বা কোনো একটা কোয়ান্টিটি যার ভ্যালু আমরা জানি বা কোনো একটা রাশি যার ভ্যালু আমরা জানি, সেই ভ্যালুর কাছাকাছি তুমি যতবারই প্র্যাকটিক্যাল করছো ততবারই এসছে, তাহলে সেটাকে বলবো সঠিকতা। আর যদি কোনো কারণে অন্য একটা ভ্যালু আসে কিন্তু যতবারই করা হচ্ছে সেই অন্য ভ্যালুটারই কাছাকাছি আসছে, তখন সেটাকে বলবো আমরা যথার্থতা। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সঠিকতাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যন্ত্রগুলি অনেক পুরনো, সেই জন্য তার একটা ভুল থাকতেই পারে। আর সেশন অনুযায়ী অনেক কিছু কোয়ান্টিটি আছে যাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়, যেমন বর্ষাকালে একরকম, গরমকালে একরকম, শীতকালে একরকম, তো সেক্ষেত্রেও ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে। এক্ষেত্রে আমরা কিন্তু যথার্থতাকেই বেশি গুরুত্ব দেব। তারপর এবার আসছি রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ আমরা 7 অঙ্কে শিখেছিলাম, অর্থাৎ তোমরা 7 অঙ্কে এখনকার সিলেবাসে আছে জেনেছো, যেটাকে আমরা বলি আসন্ন মান। তো আসন্ন মানের একটু সিম্পল নিয়ম যে ছিল একটু বলি। ধরো 8.5467 8 এরকম, তো আমাকে বললো যে দশমিকের পর 4 ঘর নিতে। তো আমার এখানে 5 ঘর আছে, আমি যদি 4 ঘর নিই তাহলে দশমিকের পর এত দূর অব্দি নেব। আমরা দেখবো যে তারপরেরটা 5 বা তার বেশি আছে নাকি। যদি 5 বা তার বেশি থাকে তাহলে আমাদের এই ভ্যালুটা হয়ে যাবে নিয়ারলি ইকুয়াল টু 5468, মানে এই 7-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 8। ঠিক একইভাবে যদি আমরা বলি 3 দশমিক স্থান পর্যন্ত, এইটা আমাদের হচ্ছে 4 ডিজিট। যদি আমরা 3 দশমিক স্থান বলি তাহলে 8.546 অব্দি যখন আসবো তখন আমরা এই দাগটার এখানে দেবো না, এইখানটায় দেবো। তাহলে 6-এর পরে কত দেখতে পাচ্ছি? 7। 7 মানে কি? সেটা তাহলে 5-এর বেশি, তাহলে আবার এটার সঙ্গে আমরা 7 যোগ করবো, তাহলে এটা 3G। একইভাবে যদি আমরা 2G বলি, ঠিক আছে, 2 স্থান পর্যন্ত 2 ডিজিট অব্দি, তাহলে আমরা এত দূর অব্দি নেব, তখন দেখবো যে এইটি 4 আছে তারপরে 6 আছে, তখন এটার সঙ্গে 1 যোগ হলো। এরপর যদি আমরা 1 দশমিক বলি 8.54 অব্দি যাব। এবার দেখছি আমরা এই 4 যেহেতু 5-এর কম, আগের যতগুলো ছিল সব 5-এর বেশি বলে এক এক করে আমার যোগ হয়ে গেছে, এটা যেহেতু 5-এর কম
সেই জন্য যেমন আছে এটাই রয়ে যাবে 1 ডিজিট। এই হলো আমাদের সিগনিফিক্যান্ট ফিগারের নিয়ম। এটা আমাদের আগেও জানা ছিল, কিন্তু স্পেশাল যে নিয়মটা আমরা মাঝে মধ্যে ভুল করি সেটি এবার বলছি। যদি এরকম হয় যে 8.50, আচ্ছা 8.5065, তখন আমাকে বলেছে যে 3 স্থান পর্যন্ত নিতে বা এই অবধি নিতে। তখন দেখবো যে ওর পর শুধু যদি 5 থাকে আর কিছু যদি না থাকে, তখন নিয়মটা একটু চেঞ্জ হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখো এটা 8 ছিল, 1 যোগ হয়েছিল, 7 ছিল, তার আগেও 1 যোগ হয়েছে, এরকম। কিন্তু যদি 5 থাকে, মানে মাথায় মাথায় 5, আমাদের নিয়ম কি ছিল যে 5 বা তার বেশি, এখানে একদম মাথায় মাথায় 5 রয়ে গেছে, আর আমাকে নিতে বলেছে কতটা, এতটা অবধি, মানে দশমিকের পর 3 ঘর অবধি। তখন দেখবো যে দশমিকের পর যখন 3 ঘর অবধি যে 6 আছে আর বাড়বে না। কেন? নিয়মটা হচ্ছে যে আমরা যতদূর স্থান পর্যন্ত আসন্ন মানে নেব, তার পরেরটা যদি শুধু 5 থাকে অথবা যদি 5-এর পর 0 থাকে, তাহলে তার আগে যদি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ 6 হচ্ছে আমাদের জোড়, তাহলে যোগ হবে না। কিন্তু যদি এটা থাকতো 8.5075, তখন আমাকে যদি বলতো যে 3 স্থান পর্যন্ত নিতে, তাহলে 507টা হয়ে যেত 8। অর্থাৎ যদি শেষে যতদূর আমাকে অঙ্কটা হিসাব নিতে বলেছে তারপরেরটা যদি 5 থাকে বা 5-এর পর যদি 0 থাকে, তাহলে নিয়মটা এরকম হবে, তার আগের ডিজিটটা যদি জোড় থাকে যোগ হবে না, বিজোড় থাকলে 1 যোগ হবে, শুধুমাত্র বিজোড় থাকলে 1 যোগ হবে। এই হচ্ছে প্রসেস, এইটিকে আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে আসন্ন মানের নিয়ম, এটা একবার বই থেকে দেখে নিন। সিগনিফিক্যান্ট ফিগারের মানে হচ্ছে যে দশমিকের পর 2 ঘর আর দশমিকের পর 1 ঘর, এই দুটোর ভ্যালু কিন্তু একই, কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের দিক থেকে দেখলে আলাদা। কি আলাদা? এইটার মানে হচ্ছে 8টা হোল মানে 8 পূর্ণ, আর 5-এর 10 মানে একটা যে কোনো ইন্টিজারকে, মানে যে কোনো একটা পূর্ণ ভ্যালুকে, 1কে 10 ভাগ করে তার 5 ভাগ। আর এটার মানে হলো 8 হোল 50/100, অর্থাৎ একটা ভ্যালুকে 100 ভাগ করে তার 50 ভাগ নেওয়া। এবার আমরা দেখবো রিয়েল লাইফে যখন আমরা প্র্যাকটিক্যাল করব বা যখন আমরা কোনো কিছু মেজারমেন্ট করব, 10 ভাগ করে 5 ভাগ নেওয়া আর 100 ভাগ করে সমান সমান 100 ভাগ করে তার 50 ভাগ নেওয়া, দুটো কিন্তু আলাদা। এটাকে যখন সমান সমান 10 ভাগ করে আমরা 5 ভাগ নেব, আমাদের কাজটা খুব ইজি। কোনো একটা জিনিসকে তোমাকে যদি বলা হয় যে সমান সমান 10টা ভাগ করো, তোমার ক্ষেত্রে খুব ইজি লাগবে। কিন্তু যদি তোমাকে সমান সমান 100টা ভাগ করতে বলে, তাহলে কিন্তু তোমার কাছে অনেকটা কঠিন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যদি আরো একটা আমি সংখ্যা বলছি 8500, তখন কি হবে, 1000 ভাগ করে তার 500 ভাগ নিতে হবে। তাহলে যত বেশি ভাগ করবো তত তার ভুল হওয়ার সম্ভাবনাটা বাড়ছে, বলে তত তার ডিজিট গুলো বেশি বেশি সিগনিফিক্যান্ট হয়ে পড়ছে, মানে বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে আমাদের ক্ষেত্রে। তো সেই গুরুত্বপূর্ণ যখন হচ্ছে, তখন সেই ডিজিটটাকে আমরা হিসাবের মধ্যে আনবো। এটাকেই বলে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ অঙ্ক সংখ্যা। এবার এমনিতে হিসাবটা আমরা কিরকম করব, যে সংখ্যাটা দেবে, একদম সোজা হিসাবটাকে বলে দিই, যে সংখ্যাটা দেবে তুমি মনে মনে তার দশমিকটাকে উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে যদি ডান দিকে 0 থাকে কাউন্ট করবে, বাঁ দিকে 0 থাকলে কাউন্ট করবে না, করে কটা ডিজিট আছে নিয়ে নাও। এটাই হচ্ছে প্রসেস। অনেক সময় আমাদের গন্ডগোলটা কি হয়, কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে এইভাবে লেখা হয়, যেমন ধরো 6.023 × 10⁻23, তখন অ্যাকচুয়ালি এর পিছনে আরো শূন্য টূন্য বসতো, যেহেতু 10⁻23 আছে। কিন্তু আমরা এইটাকে আর গুরুত্ব দেব না, কারণ আমরাও জানি মনে মনে যে আমরা যখন এই ভ্যালুটা মুখস্থ করি, এই ভ্যালুটা আমাদের কনস্ট্যান্ট মেমোরিতে রয়ে যায়, যে এই ভ্যালুটা ভুল হওয়ার সম্ভাবনা সাধারণত নেই, 10⁻23 রয়ে যায়। তাহলে আমাদের কিন্তু ভুল থাকে এইটুকুটার মধ্যে, বা এইটুকুটার মধ্যে আমাদের এই শেষেরটাকে আমরা টুকটাক চেঞ্জ করে দিতে পারি, বাকিগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। দেখবো অনেক বইতে লেখা থাকে
এই অ্যাভোগাড্রো নাম্বারটা 6.022 ইন্টু 10⁻23। আবার অনেক বইতে লেখা আছে 6.023 ইন্টু 10⁻23। তো এই 3 আর 2 এই দুটো কিন্তু আমাদের ভ্যারি করছে। তো এই দুটো ভ্যারি করলে আমাদের এফেক্টে খুব একটা কিছু পড়বে না। কিন্তু যদি আমরা এইটাকে ভ্যারি করাই বা এইটাকে ভ্যারি করাই বা এইগুলোকে ভ্যারি, তাহলে কিন্তু আমাদের এফেক্ট পড়ে যাবে, মানে অনেকটাই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য বলছে যে সিগনিফিক্যান্ট ফিগার হবে সেটাই যে যদি কোনো একটা ভ্যালু দেয়, আমরা যদি দেখি যে শেষেরটা আমাদের কাছে খুব একটা তাৎপর্যপূর্ণ নয়, শেষেরটা সেটা খুব একটা মানে ভ্যারি করলেও আমাদের অসুবিধা হবে না, বাকিগুলো কিন্তু আমাকে কনস্ট্যান্ট রাখতে, বাকিগুলো আমাকে শিওর হতে হবে যে এই ভ্যালু, তখন ওই ভ্যালুটা যতগুলো ডিজিট নিয়ে তৈরি হয় তাকেই বলবো আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যেমন এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4, এরও 4, অর্থাৎ শেষেরটা আমাদের অনিশ্চিত হবে, বাকিগুলো যেন নিশ্চিত হয়। এই হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার। আর ডাইমেনশন যে ক্যালকুলেশন বলছিলাম, এটা আমি দুটো হিসাব জাস্ট দেখাচ্ছি, মানে জটিলভাবে ভাববে না কোনো কিছু। যেমন ধরো সি আর বলে একটি আছে, সি আর এটা 12 এর ডাইমেনশন কত হিসাব করতে দিচ্ছে। তো 12 যারা পড়ে বা অনেকের হয়তো কনসেপ্ট হয়ে গেছে, এই সি এর সঙ্গে একটা রিলেশন হয় কিউ ইন্টু ভি, কিউ বাই ভি, সি ইজিক্যাল টু কিউ বাই ভি। আর আর মানে রেজিস্ট্যান্স, সি ফর ক্যাপাসিটেন্স, কিউ বাই ভি মানে চার্জ বাই পোটেনশিয়াল ডিফারেন্স বা আধান বাই বিভব প্রভেদ। আর ওদিকে আর সমান হয় ভি বাই আই, ভি ভি কেটে দাও, কিউ আর এটা আছে আই, আই মানে আবার কিউ বাই টি, তাহলে দেখো টি চলে এলো, অর্থাৎ সি আর এর ডাইমেনশনটার অন্য কিছু নয়, টি এর ডাইমেনশন সেকেন্ড। এইভাবে আমরা যেন হিসাবটা করতে পারি। আরও একটা দেখো এপসাইলন জিরো, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা তোমরা কিন্তু মাধ্যমিকেও পড়েছিলে, 12 আবার আছে যখন কুলম্বের সূত্র পড়া হয়। তো সেক্ষেত্রে একটা ফর্মুলা ছিল এফ ইজিক্যাল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কয়ার। তাহলে এখানে যদি আমি এপসাইলন জিরোটা এদিকে বসাই, এদিকে কিউ আর কিউ আধান, আধান মানে আবার কারেন্ট ইন্টু টাইম, প্রবাহ মাত্রা ইন্টু টাইম, তাহলে আই ইন্টু টি, এখানেও আই ইন্টু টি, আর স্কোয়ার মানে এল স্কোয়ার, আর এফটা নিচে চলে এলো এম এল টি টু দি পাওয়ার -2, 4 পাই কনস্ট্যান্ট। তাহলে এইভাবেও কিন্তু আমরা মাত্রা বা একক তৈরি করে নিতে পারবো। তাহলে এখানের মাত্রা হচ্ছে টি, যার একক হচ্ছে সেকেন্ড, আর এখানের মাত্রা আমরা একটা তৈরি করে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা কোনো রাশির মাত্রা আমরা সবসময় চেষ্টা করব কিছু কিছু পাশাপাশি সম্পর্ক ধরে এগিয়ে যাওয়া। আমরা হঠাৎ করে ভাববো না যে সি এর ডাইমেনশন কত মনে করি, আর এর ডাইমেনশন কত মনে করি, এরকম করবো না। যতটা সম্ভব তাকে রিলেশনে নিয়ে যাব, সম্পর্ক দিয়ে আমরা সেটাকে প্রতিস্থাপন করে দেখব কোনো সিম্পলেস্ট ওয়েতে আসছে কিনা ছোটখাটো, তারপর আমরা তার মাত্রা বসানোর কথাটা ভাববো। তো এইভাবে আমরা প্রথম চ্যাপ্টারের মনে হলো এই জিনিসগুলো একটু আলোচনা করে দিই, তাই করে দিলাম। তো আমি আবারও বলছি, এই চ্যাপ্টারের ত্রুটির যে কাউন্টিং যে নিয়ম, সেগুলো বই থেকে পড়তে হবে। টেক্সট বই হচ্ছে আসল, তুমি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নাও, বা আমার ইউটিউব চ্যানেলেরও যদি কথা বলি, এইসবের আগে সবসময় টেক্সট বই। তোমার কাছে একটি টেক্সট বই থাকবে যেটাকে তুমি থরলি একদম লাইন বাই লাইন ফলো করবে। কোনো যদি লাইনের সমস্যা হয়, ছবি তুলে আমার ফেসবুক পেজে দিয়ে দিতে পারো, এই নামেই ফেসবুক আছে। আর কোনো যদি কিছু টাইপ করতে চাও, যে কোনোভাবে আমাকে ইউটিউবেও মেসেজ করতে পারো কমেন্ট সেকশানে গিয়ে। আর সবচেয়ে বলবো যে আমার সঙ্গে যোগাযোগ রাখো যে কোনোভাবে, আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করতে পারি, যে দূর থেকে হলেও, শুধু সমস্যাটা আমাকে জানাতে হবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই, ভালো থেকো। আবার আমি পরের ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ির মধ্যে। রাখছি, থ্যাংক ইউ।